বর্তমানে বাংলাদেশে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রোগীদের সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে, বিশেষ করে বিবিএস এর তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় 3 কোটি মানুষ এই উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং বলা হচ্ছে এটি কিন্তু একটা বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হচ্ছে। দর্শক, আজ আমরা চেষ্টা করব এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করার জন্য। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়েন। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে অধ্যাপক ডক্টর এম.এ. বাশার, প্রাক্তন অধ্যক্ষ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল, এবং সেই সাথে তিনি কর্মরত রয়েছেন চিফ কনসালটেন্ট হিসেবে বিআরবি হসপিটালস লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমি আরটিভি কর্তৃপক্ষ এবং নেভিয়ান ফার্মাকেও ধন্যবাদ দিচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। জি, যেটি স্যার বলছিলাম যে বাংলাদেশে তো এখন যে কোনো ধরনের রোগের কথাই যদি আমরা বলি, সেটা ফ্যাটি লিভার হোক, ডায়াবেটিস হোক, এবং সেই সাথে খুবই উদ্বেগজনক হারে হাইপার টেনশনের রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং অ্যাপ্রক্সিমেটলি বিবিএস কিন্তু একটা তথ্য দিয়েছে যে 3 কোটির মতো মানুষ এই হাইপার টেনশনে ভুগছে। এই ক্ষেত্রে স্যার আপনার মতামতটা আসলে কি, যে কেন আসলে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে? আসলেই তাই, এটা অত্যন্ত হেলথ কনসার্ন এই ব্যাপারে হওয়া দরকার, কারণ আমরা অ্যাকচুয়ালি স্বাস্থ্য সচেতন না। আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। বেশ কিছুদিন যাবৎ ধরেন আমরা যে ধরনের লাইফস্টাইলে যে মডিফিকেশন আসছে, আমাদের খাদ্যাভ্যাসে যে পরিবর্তন আসছে, আমাদের যে স্ট্রেসফুল লাইফ, এবং সব কিছু মিলিয়েই কিন্তু হাইপারটেনশনের সংখ্যাটা বাড়ার প্রবণতাটা অনেক বেশি। এবং আমরা কিন্তু সময় মতো চিকিৎসা নিচ্ছি না, আর্লি ডায়াগনোসিস হচ্ছে না, এই সমস্ত কারণগুলি দায়ী। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে যাদের ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারে কারোর না কারোর সদস্যের হাইপারটেনশন রয়েছে, এবং সেই সাথে যারা ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে, তাদের মধ্যে হাইপারটেনশন হবার সম্ভাবনাটা অনেক বেশি দেখা যাচ্ছে। জি জি, হাইপারটেনশনের কারণ সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি। একটা হলো প্রাইমারি হাইপারটেনশন, আর একটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন যেটা আপনি বললেন, এটার ভাগ হলো 95 ভাগ প্রাইমারি হাইপারটেনশন, যেখানে আমরা একটা কারণকে দায়ী করতে পারি না, মাল্টিপল কারণ দায়ী। যেরকম পারিবারিক সূত্রে যারা নাকি ফার্স্ট ডিগ্রি রিলেশন, ফাদার মাদার বা নিকটাত্মীয়, তাদের যদি প্রেশার থাকে, তাহলে আপনার প্রেশার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তারপর খাদ্যাভ্যাসের মধ্যে যারা নাকি লবণটা বেশি খায়, বা স্ট্রেসফুল লাইফ লিড করে, যাদের স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, যারা নাকি সেডেন্টারি লাইফ লিড করে, বসে বসে কাজ করে, বা যারা এক্সারসাইজ করে না, যারা ধূমপান করে বা তামাক জাতীয় জিনিস কনজিউম করে, যারা ধরেন NSAID গ্রহণ করে, ওরা এগুলি করলে এই প্রাইমারি হাইপারটেনশনগুলি হয়। আর সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে মূলত কিডনি ডিজিজ যদি থাকে, বা কারো যদি সময় প্রেগনেন্সি রিলেটেড হাইপারটেনশন হয়, বা ব্রেইনে কোনো সমস্যা যদি হয়, তাহলে হইতে পারে। তারপর এন্ডোক্রাইন প্রবলেম, সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হাইপার ফাংশন লিডস টু হাইপারটেনশন। তো এরকম বিভিন্ন, আমরা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল মেয়েরা যদি খায় জন্ম নিয়ন্ত্রণের জন্য, অথবা ব্যথানাশক ওষুধ যদি দীর্ঘদিন খায়, স্টেরয়েড নেয়, তাহলেও হাইপারটেনশন হইতে পারে। ওটা সেকেন্ডারি হাইপারটেনশন, তার সংখ্যা হলো 5 to 6%। স্যার, এই যে হাইপারটেনশনের রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হাইপারটেনশন তাদের হচ্ছে, এবং সেটা কম বয়সী দেখা যাচ্ছে, এবং তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু বিশেষজ্ঞ যারা আপনাদের মতো মেডিসিনের ডক্টর যারা রয়েছেন, তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে স্ট্রেসফুল লাইফের কথা, যেটা আপনি বললেন, যে স্ট্রেস কমানো, ওজনটাকে কমানো, এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন তারা যেন মেনটেন করতে পারে। আমি যদি এখান থেকে স্ট্রেসফুল লাইফের ব্যাপারে আলাদা করে আপনার কাছে জানতে চাই, এখন তো যুগ আধুনিক হচ্ছে, কম্পিটিশন বাড়ছে, সেই বিষয়ে কিন্তু ক্যারিয়ার নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেকটা স্ট্রেস থাকছে। তো স্ট্রেসটাকে রিলিফ করার জন্য আসলে আমরা বেসিক্যালি কি করতে পারি? আমরা অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা এটাকে এক কথায় আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ওয়ান অফ দি কম্পোনেন্ট হলো যে স্ট্রেস কমানো আর কি। তা আমাদের তো প্রবলেম তো আসবেই, চ্যালেঞ্জ তো আসবেই। চ্যালেঞ্জ আসলেও এটাকে কন্ট্রোল করতে হবে, খুব কুললি এটাকে ট্যাকেল করতে হবে। আপনি যদি যেরকম আমি একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে বৃষ্টি পড়তেছে,
বৃষ্টি পড়লে আপনার হাঁটতে হবে আস্তে আস্তে। আপনার যখন বিপদ আসে, সমস্যা আসে, তখন এটাকে ট্যাকেল করতে হবে ট্যাক্টফুলি। আপনার ওইখানে আপনি যদি মানে ইরেশনাল বিহেভিয়ার করেন তাহলে কিন্তু প্রবলেমও সলভ হবে না, আপনি বিপদে পড়বেন। এই জন্য স্ট্রেস যখন থাকবে তখন রিল্যাক্স হওয়ার চেষ্টা করতে হবে, এবং রিল্যাক্সেশনের জন্য কিছু মেডিটেশন আছে। মেডিটেশনে যেতে হবে। আপনার ঘুমটা যাতে ভালো হয়, যেরকম ঘুমটার মধ্যে আমরা একটা ধারণা আছে যে আমি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাবো, কিন্তু টাইমটা আমি মানবো না, এটা কিন্তু হবে না। আপনার ঘুমটা টাইমলি ঘুমাইতে হবে, যেরকম 10টা থেকে 6টা পর্যন্ত, অথবা 11টা থেকে 6টা পর্যন্ত। এই যে 6 থেকে 8 ঘন্টা যে ঘুমটা, এটা হলো ঘুমের টাইম। আমরা সেই ঘুমটাই যদি আপনার সকাল 6টা থেকে আরম্ভ করে রাত মানে দুপুর 2টা পর্যন্ত করো, সেটা কিন্তু রিপ্লেসমেন্ট দিবে না। আচ্ছা, কিন্তু অনেকেই কিন্তু মনে করে যে আমার রাতে যেহেতু ঘুমাতে দেরি হচ্ছে, রাতে আমি বিভিন্ন ধরনের কাজ করছি, কিন্তু সেই ঘুমটা আমি দিনের বেলায় পুষিয়ে নিচ্ছি। এখানে টাইমিংটাও ইম্পর্টেন্ট, সময়টা আরো গুরুত্বপূর্ণ। তো এই জন্য মানে ওই স্ট্রেসফুল লাইফটা আপনার লাইফটাকে ওইভাবে স্ট্রেস, আপনি ধরেন ট্রেন ধরতে যাবেন, আপনার আধা ঘন্টা লাগবে যাইতে, আপনি জানেন ট্রাফিক জ্যাম আছে, ইউ স্টার্ট উইথ মানে অ্যাটলিস্ট হাতে 1 ঘন্টা সময় নিয়ে শুরু করেন, যাতে আমরা তাড়াহুড়া না করতে হয়। তাড়াহুড়া করলে হয় কি, শরীরের মধ্যে আমরা যেটা দেখি না, অনেক হরমোন লিবারেট হয়, যে হরমোনগুলি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রেশার বৃদ্ধি করতে সাহায্য করে। এটা আমাদের জন্য মানে খুবই ডিফিকাল্ট। আপনি দেখেন, যদি আমরা হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এইগুলিকে বলা হয় যে নন কমিউনিকেবল, মানে সংক্রামক ব্যাধি নাই, নন মানে কমিউনিকেবল ডিজিজ। এই ডিজিজকে নিয়ন্ত্রণ করলে আমাদের হসপিটালে অ্যাডমিশনের রেট কমে যাবে প্রায় 1/3, অ্যাটলিস্ট 25% ক্ষেত্রে অ্যাডমিশন কমে যাবে। আমাদের কস্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট কমে যাবে অনেক। এবং এগুলো শুধুমাত্র কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমরা তো প্রতিরোধের জন্য লাইফস্টাইল মডিফিকেশন ইজ মাস্ট। তার মধ্যে কম্পোনেন্ট হলো যে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসটা যদি আমাদের হেলদি খাদ্যাভ্যাস যদি হয়, আমরা যদি ফাস্টফুডকে অ্যাভয়েড করি, সল্ট ইনটেকটাকে যদি 5 গ্রামের নিচে ডেইলি কমায় আনি, তারপরে আমরা যদি ফ্যাটি ফুড যদি না খাই, প্রসেস ফুড যদি না খাই, হ্যাঁ, তারপরে ফ্যাটি স্যাচুরেটেড ফ্যাট যদি কনজিউম না করি, ফল ফ্রুটস খাই, ভেজিটেবলস খাই, ফিশ খাই, আমরা চিকেন খাই, হ্যাঁ, আমরা যদি বিফ মাটন যদি মানে পরিহার না, মাসে কমাই দিই এইটা, আমরা যদি এক্সারসাইজ হাঁটি, ধরেন 150 মিনিট পার উইক অথবা আধা ঘন্টা পার ডে, আমরা যদি সান এক্সপোজারে যাই হাফ অ্যান আওয়ার পার ডে, মানে ইন দ্য মর্নিং টাইম, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে যায়। আমরা যদি অ্যালকোহল কমাই দিই, তারপরে সিগারেট স্মোকিং, তামাক কমাই দিই, মেডিটেশনে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম আমরা হয়। আর নেক্সট হলো আমাদের আর্লি ডিটেকশন অফ দ্য ডিজিজ। ডায়াবেটিস হোক, হাইপারটেনশন হোক, আর্লি ডিটেক্ট করতে হবে। আমরা বলি যে হাইপারটেনশন হলো, ডায়াবেটিস হলো নীরব ঘাতক। আচ্ছা, এই বিষয়গুলি আর একটু আপনার কাছ থেকে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে যাদের হাইপার টেনশন রয়েছে, আমরা যতটুকু জানি যে আসলে হাইপার টেনশন যখন আনকন্ট্রোল থাকে সেটা কিডনিতে এফেক্ট করতে পারে। সেই সাথে একটু জানবো যে ডায়াবেটিস যাদের থাকে তাদেরও কিন্তু যখন আনকন্ট্রোল ব্লাড সুগার থাকে তখনও তাদের কিডনিজনিত সমস্যা হতে পারে। একটু ওভারঅল এই বিষয়ে আপনার কাছে পরামর্শ জানতে চাইবো যে কিভাবে একজন ডায়াবেটিক পেশেন্ট হয়েও সুস্থ থাকা যায় বা হাইপার টেনশন নিয়েও সুস্থ থাকা যায়। এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে তার দুইটা মেজর রিস্ক ফ্যাক্টর, একটা হলো হাইপারটেনশন, একটা ডায়াবেটিস। প্রত্যেকটাই কিন্তু মানে হার্ট ডিজিজকে, কিডনি ডিজিজ, তারপরে চোখের প্রবলেম এবং হার্টের প্রবলেম, এটা কিন্তু দ্বিগুণ বাড়ায়, অ্যাটলিস্ট মিনিমাম, অনেক কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ বাড়ায়। তো এটা কিন্তু যোগ হয় না, 2 এ 4, এটা এইভাবে হয় না, 2 × 2, এখানে 4 ঠিক আছে, কিন্তু 3 × 3 যদি হয় তাহলে 9 গুণ,
3 যোগ 3 হলো 6, এইভাবে না, 6 হবে না। তো এই জন্য ডায়াবেটিসের সাথে যদি হাইপারটেনশনের কম্বিনেশন হয়, যে ইট ইজ এ ভেরি ব্যাড কম্বিনেশন, তখন কিন্তু আমাদের খুবই কশাস থাকতে হবে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি যে ডায়াবেটিসের রয়েছে, হাইপারটেনশনের রয়েছে। জি, আমি আসতেছি। তো হাইপারটেনশন ডায়াবেটিস যদি কারো থাকে, তাহলে তার কিন্তু আপনি লিখে রাখতে পারেন, তার কিন্তু মৃত্যু হবে আইদার হার্ট ডিজিজে, অথবা সে কিডনি ডিজিজে ভুগবে, অথবা স্ট্রোক হবে বা হার্ট অ্যাটাক হবে। এটা একবারে কনফার্মলি লিখে রাখতে পারেন, অথবা তার চোখে প্রবলেম হবে যদি আনকন্ট্রোল থাকে। আর যদি কন্ট্রোল থাকে, দে উইল বি ইউর ফ্রেন্ড। ডু গেট মাই পয়েন্ট? জি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য হাইপারটেনশনকেও মেটিকুলাস কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসকেও মেটিকুলাসলি কন্ট্রোল করতে হবে, সো দ্যাট দে বিকাম আওয়ার ফ্রেন্ড, নট এনিমি। স্যার, আপনার কাছে একটু জানবো, এই যে আপনি বলছিলেন যে ডায়াবেটিস থাকা এবং হাইপারটেনশন দুটো একসঙ্গে থাকাই কিন্তু অনেকটাই রিস্কি, এবং আপনি কিছু নিয়ম কানুনের কথা আপনি বললেন। সেই সাথে একটু জানতে চাইবো যে এই ধরনের রোগীদের জন্য আসলে বছরে কতবার টেস্ট করা উচিত? ওনাদের ব্যাপারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। যেরকম হাইপারটেনশন আমাদের মানে স্টেজ 1, জি। একটা প্রি হাইপারটেনশন হতে পারে, আর এটা হলো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। এগুলি বিভিন্ন ক্যাটাগরি আছে স্টেজ অনুসারে, কোন স্টেজে আছে। যদি প্রিলিমিনারি স্টেজে হয়, তাহলে হয়তো আমরা 3 মাস পর পর চেক করতে পারি, যদি আর্লি স্টেজ হয়। আর যদি অ্যাডভান্স স্টেজ হয়, তাহলে আমরা হয়তো আরও ফ্রিকোয়েন্টলি চেক করব। কিন্তু আমাদের উদ্দেশ্যটা হলো যে আর্লি ডিটেকশন যদি হয় কোনো অর্গান ড্যামেজের আগে, আচ্ছা। তাহলে 3 মাস পর পর যদি একটা ফলো আপ থাকে, তাহলে ভালো। তবে ডাক্তার এবং রোগীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, একটা প্রোটোকল থাকা উচিত। এখন কিন্তু গাইডলাইন আছে, জি। একটা গাইডলাইন অনুসারেই কিন্তু আমরা ওদেরকে চিকিৎসা করি। ওই গাইডলাইন যদি ফলো করি, তাহলে ধরেন যদি অর্গান ড্যামেজ না হয়, তাহলে 3 মাস অন্তর অন্তর আমরা চেক করি, যথেষ্ট মোটামুটি। যেটি আমরা বলছিলাম যে যাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে, তাদের কিডনি জনিত সমস্যা হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেক সিনিয়র সিটিজেন যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখেছি একটা বয়সে এসে তার কিন্তু তিনি ডায়াবেটিক পেশেন্ট তো ছিলেনই, তার পরবর্তী সময়ে তার রেনাল প্রবলেম হলো, অর্থাৎ রেনাল ডিজিজ তার হলো। এক্ষেত্রে তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি, যে আসলে তিনি যেন সুগারটাও কন্ট্রোলে রাখতে পারেন এবং তার ক্রিয়েটিনিন বা কিডনি যেন ভালো থাকে? না, আমরা ধরেন একটা জিনিস হচ্ছে কি, মানে যদি কারো মানে ডায়াবেটিস থাকে, সে কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে। আমরা যদি তাকে যদি আর্লি চিকিৎসা আরম্ভ করি, তাহলে কিন্তু কিডনি ডিজিজটা যে হবে, এটা দেরিতে হবে। আর যদি আমরা যদি আর্লি ডিটেক্ট না করতে পারি, কিছু কিছু ড্রাগস আছে যেটা নাকি কিডনি ডিজিজকে, এটা কিন্তু স্টার্ট হয়, কিডনি ডিজিজ স্টার্ট হয় প্রোটিন ইউরিয়ার মাধ্যমে, প্রোটিন লিকেজ হয়, ইউরিন দিয়ে প্রোটিন চলে যায়, এটার স্টার্টিং পয়েন্ট। সেটার জন্য প্রিভেনশনের জন্য কিছু ওষুধ আছে, হ্যাঁ, যেরকম এসি ইনহিবিটার বলেন, এআরবি বলেন, এগুলি। তো এই সমস্ত ওষুধ যদি আমরা স্টার্ট করি, তাহলে ডিলে হবে প্রেশারের জন্য। আর ডায়াবেটিসটা যদি আমরা সুন্দরভাবে যদি কন্ট্রোল করি, যার হিমোগ্লোবিন A1C ইট শুড বি লেস দেন 7, এটা যদি মেনটেন হয় যদি, তাহলে কিন্তু কিডনি ডিজিজও কিন্তু এরকম মানে প্রলম্বিত হবে না। আর কিডনি ডিজিজ ডিটেক্ট করার জন্য যেরকম আমরা দেখি যে ইউরিনে এসিআর করা হয়, হ্যাঁ, অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও, অথবা প্রোটিন ক্রিয়াটিনিন রেশিও, পিসিআর ইন ইউরিন। তো এটা করে আমরা ডিটেক্ট করতে পারি। তারপরে ক্রিয়াটিনিন আছে, এটা করা হয়। তারপরে জিএফআর আচ্ছা করে আমরা ডিটেক্ট করতে পারি যে কিডনি সমস্যা আছে কিনা, বা আল্ট্রাসাউন্ড স্টাডি করে কিডনি সমস্যা আছে কিনা, এটা আমরা ধরতে পারি। যাদের ডায়াবেটিস থাকে, তাদের ইউরিনে ইনফেকশনটা বেশি হয়, ইউরিন কালচার করে বা ইউরিন টেস্ট করে বোঝা যায়। তো এগুলি যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে এগুলি কিন্তু প্রিভেন্টেবল, রিভার্সেবল। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ধরেন তার কিডনি সমস্যাটা ওরকমভাবে বেশি হবে না। স্যার, আপনি বলছিলেন যে প্রোটিন ইউরিয়া, অর্থাৎ ইউরিনের মাধ্যমে প্রোটিনটা বের হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু একটু কনফিউজড হয়ে যায়। তারা মনে করে প্রোটিন যেহেতু বের হয়ে যাচ্ছে, সুতরাং আমাকে আরও বেশি পরিমাণে প্রোটিন খেতে হবে, এবং এক্ষেত্রে আমরা যতটুকু জানি যে অতিরিক্ত তখন প্রোটিন খাওয়াটা কিডনির উপরে আরও এক্সট্রা প্রেশার তৈরি করে। এক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, যে প্রোটিন আসলে বেশি গ্রহণ করা উচিত, নাকি সেটা স্বাভাবিক যে পরিমাণটা সেটাতে রাখা উচিত? আমরা একটা স্টেজে যখন কিডনিটা একটু বেশি এফেক্টেড হয়ে যায়, তখন আমরা প্রোটিনটাকে রেস্ট্রিক্ট করি। কিন্তু এটা অ্যাকচুয়ালি ওইভাবে হয় না। এটা হয় কি, মানে আমরা যখন মানে ব্লাডটা যখন কিডনিতে যায়, এটা ফিল্টার করে কিন্তু একটা প্রেশারের মাধ্যমে। এই প্রেশার একটা দিয়ে ব্লাড ঢুকে, একটা দিয়ে বের হয়। তো আমরা যদি ওই ফিল্ট্রেশন প্রেশারটাকে যদি নিয়ন্ত্রণ করি,
হ্যাঁ, এই যে সমস্ত ড্রাগস আমি বললাম ARB অথবা ACE ইনহিবিটার, ওগুলি যদি ইউজ করি তাহলে প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে এবং প্রোটিন লিকেজটা কিন্তু কমে যায়। আচ্ছা। তো ওইখানেই আমরা ইন্টারফেয়ার করি যেখানে নাকি প্রোটিনটা লিকেজ যাতে না হয়। আর ডায়াবেটিসে আপনি জানেন যে এখানে মাইক্রোভাস্কুলার সমস্যা হয়, হাইপারটেনশনে ম্যাক্রোভাস্কুলার চেঞ্জ হয়, ভেসেলে চেঞ্জ হয়। হ্যাঁ, ভেসেল থেকে কিন্তু লিকেজটা হয়। তো এইগুলি ডায়াবেটিসটা কন্ট্রোল থাকলে কিন্তু ওই মাইক্রোভাস্কুলার বা হাইপারটেনশনে ম্যাক্রোভাস্কুলার যে চেঞ্জগুলি এগুলি কিন্তু নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে আসলে কিন্তু আমরা নট অনলি কিডনি, হার্ট, ব্রেইন এবং আমাদের যে মানে চোখের যে মানে দৃষ্টি, আচ্ছা। এটাও কিন্তু মানে মেনটেন করা সম্ভব হয়। জি স্যার, এখন একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির রোগীদের সংখ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল আপনার কাছে আসলে কি মনে হয় যে আমাদের লাইফস্টাইল যে মডিফিকেশন, অর্থাৎ একটা হেলদি লাইফস্টাইল যদি আমরা লিড করতে চাই, সেটার জন্য মিনিমাম কোন কোন বিষয়গুলো আমাদের মেনটেন করা উচিত? সেখানে একই কথা আসতেছে, কারণ আমার মানে হেলদি আমাদের লাইফস্টাইলে মডিফিকেশন আনতে হবে, জি। খাদ্যের মধ্যে আনতে হবে, আমাদের এক্সারসাইজের মধ্যে আনতে হবে, আমাদের বিভিন্ন মানে স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন এগুলি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এগুলি কন্ট্রোল করলে আমরা যদি মেডিটেশন করি, মাইন্ডটাকে স্ট্রেস লেস করা যায়, তাহলে ওই জিনিসগুলি নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়গুলো হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি, বুঝি, শুনি, কিন্তু নিজেদের ক্ষেত্রে মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা তখন সচেতন থাকি না। আর সেটা অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা, আমাদের এডুকেশন সিস্টেম, তারপরে আমাদের যে যে সমস্ত জিনিসগুলি আমাদের আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে। যেরকম আমাদের ধরেন 10টা প্রবলেম আছে, তার মধ্যে 10টা প্রবলেমই কিন্তু প্রায়োরিটি না, জি। আমাদের 2টা একটা প্রায়োরিটি। যেরকম আমরা বলি যে সবচেয়ে বেশি মূল্যবান হলো স্বাস্থ্য। জি। একটা মানুষ যদি ধরেন বিরাট ধন সম্পদের মালিক হলো, হ্যাঁ, তার এডুকেশনও সাফিসিয়েন্ট আছে, সে যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়, তার লাইফ ইজ মিনিংলেস। হ্যাঁ, আপনি নৌকায় উঠছেন, আপনি সাঁতার জানেন না, আপনার PhD উইল নট সেভ ইউ, ইউ মাস্ট লার্ন সুইমিং। হ্যাঁ, কারণ নৌকাডুবি হইতে পারে, আচ্ছা। তাই না? সেই জন্য আপনার সবচেয়ে প্রায়োরিটি হলো এডুকেশন, আচ্ছা। হেলথ। হেলথের পরে হলো ফ্যামিলি বন্ডেজের পরে এডুকেশন, তারপরে ওয়েলথ হলো লাস্টে। কিন্তু আমরা কি করছি, আমরা ওয়েলথকে নিয়ে আসছি টপ মোস্ট, যে আমার টাকা দরকার, স্বাস্থ্য থাকুক না থাকুক টাকা দরকার, তাতে সামাজিক অবক্ষয়, তাতে মানে আমরা তো জানি মানে এন্ডিংটা কোন জায়গায় আসে, জি। তাই না? টপ প্রায়োরিটি হলো হেলথ। অর্থাৎ আমরা যে কোনো ধরনের ডিজিজের কথাই স্যার আমরা বলি না কেন, মূল কয়েকটা বিষয় যদি আমরা মেনটেন করতে পারি, ঘুম, স্বাস্থ্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং যেটা আপনি খুব চমৎকার বললেন যে ফ্যামিলি বন্ডিং, কোয়ালিটি একটা টাইম পাস করা পরিবারের সঙ্গে, এই সব কিছু মিলে একটা মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব এবং যে কোনো ধরনের ডিজিজের রিস্ককে আমার মনে হয় 80% পর্যন্ত আমরা কমাতে পারি। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমি একটা রিকোয়েস্ট করব যে দর্শক শ্রোতা যারা শুনছেন তারা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুন্দর সুস্বাস্থ্য অর্জন করেন এবং এটা মেনটেন করেন, সেটি আমরা চাই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়েন। আজ এখানে আমরা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।